আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভেক্টর এবং ভেক্টরের ডট গুণ এবং গুণফলের ব্যবহার সংক্রান্ত আলোচনাগুলো। তো শুরুতেই চলো আমরা একটু কনসেপ্টে একটু সংক্ষেপে একটু রিভিউ করে নিই। তো আমরা সবাই জানি যে আমরা ফিজিক্সেও কিন্তু সিমিলার টপিকগুলো পড়েছি, যে ভেক্টরের ক্ষেত্রে কি হয়, যখন কিনা আমরা ডট গুণন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এ ডট বি, এটা যদি আমরা করি সেক্ষেত্রে আমরা পাবো এ বি কস থিটা। একটু ক্ল্যারিফিকেশনগুলো দরকার। বেসিক্যালি এখানে এ কিন্তু একটা ভেক্টর, বি কিন্তু আরেকটা ভেক্টর, এবং যখন আমি ডট গুণ করি তখন কিন্তু আমি একটা মান পাই, ঠিক আছে? এবং এই মানটার ক্ষেত্রে এখানে যে স্মল এ বি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেসিক্যালি এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, এবং এখানে যখন কিনা আমরা কস থিটা, সেখানে হচ্ছে এ এবং বি এর যে মধ্যবর্তী কোণ সেটাই কিন্তু আসলে আমরা থিটা হিসেবে ব্যবহার করি। আমরা যদি আরেকটু ব্রেকডাউন করি, যে এখানে যদি আমরা একটু ফর্মুলাগুলো দেখি, যে এ ডট বি, এই যে ঠিক আগের স্লাইডে যে জিনিসটি দেখিয়েছি এখানে কিন্তু আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। এদেরকে যখন আমি ডট গুণ করি তখন আমরা যেটা পাবো যে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং এর সাথে তাদের মধ্যবর্তী যে কোণ তার কোসাইন, এই তিনটা মানকে আমরা মাল্টিপ্লাই করব। এখন মাঝে মধ্যে কিন্তু পরীক্ষা একটু রিভার্স যে জিনিস জানতে চাইতে পারে, তারা জানতে চাইতে পারে যে তারা ডট গুণের মান দিয়ে দিয়েছে, ভেক্টরের মান দিয়ে দিয়েছে, তারা ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ জানতে চাইতে পারে। সেক্ষেত্রে চলো আমরা রিভার্স ওয়েতে এখন মধ্যবর্তী কোণের যে মান সেটা একটু বের করে ফেলি। যেখানে ভেক্টর আছে এ, ভেক্টর আছে বি। সো এখন এ ডট বি আমরা মাত্র শিখেছি যে দুইটি ভেক্টরের মান, এর সাথে থাকে কস থিটা। দেন তাহলে আমরা যদি পক্ষান্তর করি, আমরা হচ্ছে এই সাইডে নিয়ে আসলে কস থিটা সমান কি লিখতে পারি, এ ডট বি ডিভাইডেড বাই এ বি, এবং লক্ষণীয় এখানে এ বি কিন্তু মান বোঝাচ্ছে। সো তাহলে ফাইনালি আমি থিটা সমান পেয়ে যাচ্ছি কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। সো আমরা এই ফর্মুলাটি একটু মনে রাখবো, যা কিনা পরবর্তীতে আমাদের ম্যাথ করতে কিন্তু হেল্প করবে। অলরাইট, সো এবার হচ্ছে আমরা যদি স্কেলার গুণের একটা অ্যাপ্লিকেশন নিয়ে বলি, এগুলো ফিজিক্সে তোমরা অলরেডি দেখেছো, যে যদি কিনা হচ্ছে এখানে একটি বস্তুর ওপর এফ বল ক্রিয়া করা হয় এবং সেক্ষেত্রে সরণ যদি হয় ডি, যেমন লক্ষ্য করো এই যে ছবিতে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, যেটা সমান হচ্ছে আসলে এসি একটা ভেক্টর, এবং এখানে যদি এই বরাবর অর্থাৎ এই ডিরেকশন বরাবর যদি কিনা হচ্ছে ফোর্সটা প্রোভাইড করে, সেক্ষেত্রে যদি কিনা ডি এর মান আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমি কি পাবো, ডি এর মানটা হচ্ছে এখানে আমরা বলতে পারি এ বি, যা কিনা হচ্ছে এ সি কস থিটা। তুমি লক্ষ্য করে দেখো যে এখানে আমরা যদি কিনা কস থিটা সমান চিন্তা করি, যে কস থিটা আমরা হচ্ছে ত্রিকোণমিতি থেকে খুব সহজে বলতে পারি যে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এ বি ডিভাইডেড বাই এসি। তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই বলে ফেলতে পারি যে এ বি ইকুয়ালস এসি কস থিটা। অলরাইট, তাহলে এই হচ্ছে আমি যে মানে যেই দিকে সরণটা হচ্ছে এফ বলের দিকে সরণ ডি এর মান, অর্থাৎ আমরা অভিক্ষেপের কনসেপ্টে একটু পরে আরেকবার পড়বো। লক্ষ্য করে দেখো এই যে ডি বা এসি, সেটার লম্ব অভিক্ষেপ এবির উপর কোন জায়গায় পড়ছে, সেটা হচ্ছে এই এবির জায়গায়। সো এটা যদি কারো স্টিল কনফিউশন থাকে, আমরা একটু পরে লম্ব অভিক্ষেপ আরো ডিটেইলে পড়বো, তখন আমরা ইনশাল্লাহ এটা পুরো ক্লিয়ার হয়ে যাব। সো অলরাইট, এরপর আমরা যে কাজটা করব, এখন আমরা ফিজিক্স থেকে জানি যে কাজ ডাব্লিউ সমান বল আর যে সরণটা হচ্ছে বলের দিকের যে সরণটা, অর্থাৎ এফ ইন্টু এবি। তাহলে এই জায়গায় যদি আমি মানগুলো বসাই তাহলে আমরা পাচ্ছি এফ ডি কস থিটা, যা কিনা আমরা ওই ডট গুণ আকারে লিখতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা আসলে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমি যদি কাজ বের করতে চাই, সেক্ষেত্রে এফ এবং বলের দিকের যে সরণ ডি, এদের ডট গুণন করলেই কিন্তু মানটা আমরা পেয়ে যাব। সো বেসিক্যালি এটা একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেওয়া, বাট এটা তুমি আরো ভালো মতো বুঝতে পারবে যদি কিনা পরবর্তী ম্যাথগুলো তুমি গো থ্রু করো। সো অলরাইট, চলো আমরা এবার অঙ্কে চলে যাই, এবং বলেছিলাম যে লম্ব অভিক্ষেপ নিয়ে কথা বলবো, সেটা একটু বলি। সো লম্ব অভিক্ষেপের আইডিয়াটা তুমি 9, 10-ও একবার পড়েছো, আমি জাস্ট একটু রিক্যাপ করি। যে মনে করো এই বরাবর কোন একটা রাশি আছে, সাপোজ আমি এটার নাম দিই, যেটা মনে করো আছে হচ্ছে এবি। সাপোজ মনে করো যে এখানে আমি লিখলাম এবি, আর এই বরাবর মনে করো এখানে হচ্ছে এই বরাবর এখানে আছে মনে করো এসি। সো এখন আমি চাচ্ছি এবি বরাবর এসি এর লম্ব অভিক্ষেপ।
তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই এ বিন্দুটা যেহেতু এখানে কোইনসাইড করে আছে, এটা মানে গেল, দেন আমরা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সি থেকে একটা লম্ব আঁকবো। তুমি লক্ষ্য করে দেখো যে যদি তুমি এটাকে একটা অভিক্ষেপ বা প্রজেকশনের মতো চিন্তা করো, যে এই বরাবর কিন্তু হচ্ছে একটা রিফ্লেকশন পড়ছে, ঠিক আছে? কার রিফ্লেকশন? এসি এর। কার উপর? এবি এর উপর। তো তখন আমরা ম্যাথমেটিক্যালি এটা এইভাবে বলি যে এবি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ এই, অর্থাৎ এই অংশটা, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের হয়তো আরো ক্লিয়ার হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের কেস বা সিনারিও তোমরা 9-10-এ কিন্তু দেখে এসেছো। যেমন মনে করো এবার এবিটা হচ্ছে এইরকম, দেন হচ্ছে আমি আরেকটা অ্যাড করি, সাপোজ এই বরাবর আমি এবার দিলাম হচ্ছে সিডি। অলরাইট, এবার তুমি জানতে চাচ্ছ যে এবি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ কি হবে। সো সেক্ষেত্রে তুমি আগের স্ট্র্যাটেজি অবলম্বন করে এই বরাবর একটা প্রজেকশন পাচ্ছ, আবার আগের বার কিন্তু মানে ইনিশিয়াল পয়েন্ট আর মানে যেই জায়গায় প্রজেকশন হচ্ছিল তার ইনিশিয়াল পয়েন্ট সেম ছিল, বাট এবার যেহেতু সেম না, তাহলে এবার তোমার এখানেও কিন্তু লম্ব আঁকতে হবে। অলরাইট, তাহলে এবার তুমি লক্ষ্য করে দেখো যে এই যে এবি এর উপর সিডি এর প্রজেকশনটা কোথায় বসবে? এই ইএফ বরাবর বসবে। অলরাইট, তাহলে আমরা কি বলতে পারি, লাইক সেকেন্ড এক্সাম্পলটা যদি আমি আবার বলি, যে এবি এর উপর সিডি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ইএফ, আর উপরের এক্সাম্পলে এবি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ইএই, ঠিক আছে? আর লম্ব অভিক্ষেপের আরেকটা প্রতিশব্দ হচ্ছে অংশক। সো দুইটাই আসলে স্কেলার বা মান, আর যখন এর সাথে ডিরেকশন অ্যাসোসিয়েটেড থাকে তখন সেটা ভেক্টর হয়ে যায় এবং তখন সেটাকে আমরা বলি উপাংশ। উপাংশ নিয়ে আমরা গত ক্লাসেও পড়েছি, ফিজিক্সেও পড়েছি। অলরাইট, যাই হোক, সো এই ক্ষেত্রে তাহলে আমরা লম্ব অভিক্ষেপের এই যে এখান থেকে আমরা যে আলোচনাটা করেছিলাম তার উপর বেস করে আমরা কিন্তু এই এবির যে পার্টিকুলার মান তার কিন্তু একটা আইডিয়েশন পেয়ে যাচ্ছি, এবং এই ফর্মুলাটা হচ্ছে যে এ ডট বি ডিভাইডেড বাই বি এর মান। ওকে, তাহলে এখানে আমরা যেটা করতে পারি, লক্ষ্য করে দেখো যে এই ফর্মুলা থেকে আমরা একটা আইডিয়েশন পাই যে এখানে আসলে আমরা মানটা কিভাবে পাবো, যে এবি, ঠিক আছে? তাহলে এখানে আমরা হচ্ছে এসি কস থিটা আছে আর ডিভাইডেড বাই এসি, তাহলে আমরা জাস্ট এখানে মানটা বসিয়ে দিচ্ছি, যে লম্ব অভিক্ষেপের যে মান। যেমন আমি যদি তোমাদেরকে একটু দেখাই, যে একটু লিখে লিখেই বুঝাই তাহলে তোমাদের জন্য আরো ইজিয়ার হবে টু আন্ডারস্ট্যান্ড। আমরা এই গ্রাফটা নেই, লম্ব অভিক্ষেপ, যে আমরা যখন এ ডট বি করছি তখন আমরা আসলে কি পাই? আমরা পাই হচ্ছে এ বি কস থিটা, যেখানে এ হচ্ছে মান আর বি হচ্ছে মান। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ডট গুণের উপর একটু সাইন দিয়ে দেওয়া বেটার। তাহলে এক্ষেত্রে আমরা যে জিনিসটা পাচ্ছি, এ কস থিটা সমান হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই বি। ওকে, তাহলে এই যে এ কস থিটা মানে এই যে রিলেভেন্সটা দেখানোর চেষ্টা করছিলাম যে এসি কস থিটা, ঠিক আছে, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, এবং এই এ কস থিটাটাই হচ্ছে আমার অভিক্ষেপ। কিভাবে চলো একটু দেখি। যে এখানে আমরা হচ্ছে একটু ডিফারেন্ট কালার নেই জাস্ট টু আন্ডারস্ট্যান্ড, যে এই বরাবর মনে করো বি আছে আর এই বরাবর মনে করো এ আছে, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা পাবো যে বি এর উপর এ এর যে লম্ব অভিক্ষেপ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো যে আমরা কস থিটা সমান কি বলতে পারি? কস থিটা সমান আমরা বলতে পারি যে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বি বাই এ। অলরাইট, তাহলে এক্ষেত্রে আমরা যে বি এর মানটা পাচ্ছি এটাই হচ্ছে এ কস থিটা।
অলরাইট, তাহলে আমরা যেটা বলতে পারি, এবং এখানে বি মানটা আসলে কি, মানে এখানে যে আমরা একটা মান চিন্তা করলাম, ঠিক আছে, এটা আসলে কি, এটা হচ্ছে এই বি এর উপর এর লম্ব অভিক্ষেপ। অলরাইট, তাহলে এখানে আমরা এ cos থিটার পরিবর্তে লিখতে পারি যে এই যে লম্ব অভিক্ষেপ, বাট এখানে কার উপর কার, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা হয়তো আরো অঙ্ক করলে এটা ক্লিয়ার হব। আর ভাইয়া যেভাবে মনে রাখি যে যার উপর লম্ব অভিক্ষেপ সেই টার্মটার মান নিচে থাকে। অলরাইট, আমরা আরো অঙ্ক করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবো। সো চলো আমরা অঙ্কে চলে যাই। আচ্ছা, আর এর বাইরে এখানে হচ্ছে ডট গুণনের কিছু প্রপার্টিজ বা ফর্মুলা আছে, এগুলো আমরা একটু মনে রাখবো, আমাদের অঙ্ক করতে অনেক হেল্প করবে। সেটা হচ্ছে তিনটা ভেক্টর যদি এ বি সি থাকে তাহলে এটার স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে, এই টার্মটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এবং এখানে কি হয়, এখানে যে কোনো একটা ভেক্টরকে অন্য দুইটা ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশনের সাথে গুণ করা হয়, ডট গুণ করা হয়। যেমন তুমি জানো যে ক্রস প্রোডাক্ট অর্থাৎ বি আর সি কে যদি তুমি ক্রস প্রোডাক্ট করো সেক্ষেত্রে তুমি কিন্তু আরেকটা ভেক্টর পাবে, রাইট? সেই ভেক্টরটার সাথে তুমি যদি এ কে ডট গুণন করো, এবং তুমি এটাও জানো দুইটা ভেক্টরের ডট গুণন করলে আমরা শেষমেশ একটা ভ্যালু পাই, তাই না? একটু আগে আমরা দেখেছি এটা ডট প্রোডাক্ট করলে আমরা কি পাই, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে এই যে মানটা আসে, সেক্ষেত্রে তুমি যদি বি এর সাথে সি ক্রস এ করো ক্রস গুণন, তার মান সেম এবং এটার মানও সেম, এবং এই প্রত্যেকটাকেই বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট, যে কোনো একটা ভেক্টরকে অন্য দুইটা ভেক্টরের ক্রসের সাথে ডট গুণ করা। অলরাইট, এবং এটাকে মাঝে মধ্যে এই নোটেশন দ্বারাও প্রকাশ করা হয়। ওকে, তাহলে সিমিলার ভাবে আমরা যদি কিনা এখানে এ এমন একটা ভেক্টর পাই যে কিনা হচ্ছে যে আই জে কে ফরম্যাটে লেখা যায়, সিমিলার ভাবে বি কেও আই জে কে ফরম্যাটে লেখা যায়, সিমিলার ভাবে সি কেও আই জে কে ফরম্যাটে লেখা যায়, সেক্ষেত্রে এটার ক্ষেত্রেও আইডিয়াটা সেম। এবং এই ক্ষেত্রে একটা ফর্মুলা মনে রাখতে পারো যে এইটা আসলে যা কথা, সেক্ষেত্রে এটার হচ্ছে ডট গুণটা দেখো পরে আছে, যে প্রথমে ক্রস গুণ করে একটা ভ্যালু পাচ্ছি, এর সাথে সি এর ডট গুণন করছি, এটা যা কথা, এই যে নির্ণায়কের মান বের করা একই কথা, এবং এটা আসলে সামান্তরিকের ঘনবস্তুর একটা ফর্মুলা। এটা মনে রাখো, পরীক্ষায় কাজে দিবে। অলরাইট, তাহলে এখানে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে আই জে কে ট্রিপল প্রোডাক্ট আর জে কে আই এর ট্রিপল প্রোডাক্ট, মানে এবার হচ্ছে আমরা ওই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরগুলো আছে তাদের যে ট্রিপল প্রোডাক্ট সেটা হলো 1 হবে, এমসিকিউতে কাজে লাগতে পারে, মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, স্কেলার ট্রিপল গুণন ডট ক্রস গুণনের অবস্থানের উপর নির্ভর করে, এগুলো মনে রাখো, ঠিক আছে। আর পাশাপাশি এখানে কিছু সম্পর্ক বলা আছে যে এবিসি স্কেল ট্রিপল প্রোডাক্ট যা, বিসি এর তা, সি এ বির তা, এবং এই প্রত্যেকটার মান সেম, যেটা কিনা অলরেডি আমরা এই 1 নাম্বার প্রপার্টিজে পড়ে এসেছি। অলরাইট, আচ্ছা, সো এইগুলো তাহলে আমরা একটু মনে রাখবো, এগুলো এমসিকিউতে কাজে দিবে। আচ্ছা, আর বাট এখানে যেহেতু আমরা জানি যে বি ক্রস সি আর সি ক্রস বি কিন্তু একই কথা না, আগে একটা মাইনাসের পার্থক্য থাকে, তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে এবিসির মান এ ডট বি ক্রস সি, মানে সিরিয়ালি যেতে হবে। তুমি যদি সিরিয়াল ব্রেক করো, যে না তুমি বিসি না বলে যদি সিবি বলো, ঠিক আছে, সেক্ষেত্রে আগে কিন্তু একটা মাইনাস চলে আসবে, কারণ বি ক্রস সি আর সি ক্রস বির মান কিন্তু সেম না। অলরাইট, আরেকটা এক্সাম্পল দিই, যেমন এখানে হচ্ছে যে পরের এক্সাম্পলগুলোতে, হ্যাঁ, তাহলে এখানে মাইনাস, এটা হচ্ছে আগে যেহেতু একটা মাইনাস চলে এসেছে, তাহলে এ সি বি মানে সিরিয়ালটা এখানে ইম্পর্টেন্ট। যেমন তুমি যদি আগের এক্সাম্পলটা দেখো, যেখানে কি আছে, এ বি সি সিরিয়াল মেনটেন হচ্ছে, বি সি এ সিরিয়াল মেনটেন হচ্ছে, সি এ বি সিরিয়াল মেনটেন হচ্ছে, ঠিক আছে, একটা সিরিয়ালই যাচ্ছে। অলরাইট, আর এখানে আরো কিছু ইনফরমেশন আছে, যদি কিনা এই ট্রিপল প্রোডাক্ট, এটা তো একটা ভ্যালু, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ভেক্টর দ্বয় ধনাত্মক ক্রমে আছে, তার মানে তার হচ্ছে এন্টি ক্লকওয়াইজ আছে। আর যদি কিনা হচ্ছে লেস দেন 0 হয় তবে ভেক্টর দ্বয় ঋণাত্মক ক্রমে আছে, অর্থাৎ ক্লকওয়াইজে আছে। ঠিক আছে, সবগুলো আসলে এমসিকিউতে আমাদের কাজে লাগতে পারে, বা ম্যাথসেও কনসেপচুয়াল কাজে লাগবে। আচ্ছা, এখানে আরেকটা ফর্মুলা আছে, এটি আমাদের ফর্মুলা লাস্ট স্লাইড, এরপর হচ্ছে আমরা ম্যাথসে চলে যাব। সেটা হচ্ছে একটি চতুস্তলকের 3টি সন্নিহিত বাহু যথাক্রমে এবিসি হলে চতুস্তলকের আয়তন, এগুলো আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। ত্রিভুজের আকার ভূমি বিশিষ্ট একটি প্রিজমের 3টি সন্নিহিত বাহু যথাক্রমে এবিসি হলে প্রিজমের আয়তন, এটা আমরা ফর্মুলা আকারে মনে রাখবো। তো এই প্রত্যেকটা জিনিস আসলে ফর্মুলা হিসেবে আমাদের হেল্প করবে। আর এই নির্ণায়কের মান যা, এই নোটেশনটা আসলে একই জিনিস বোঝায়, তার মানে স্কেলার ট্রিপল প্রোডাক্টের স্কোয়ার যা তুমি এ ডট এ ডট বি এ ডট সি, সিমিলার ভাবে বি ডট এ বি ডট বি বি ডট সি, সিমিলার ভাবে সি ডট এ সি ডট বি সি ডট সি, এটার ডিটারমিনেন্টের ভ্যালু বা নির্ণায়কের মান আসলে একই। ঠিক আছে, সো অলরাইট, চলো এবার আমরা হচ্ছে অঙ্কে চলে যাই। অঙ্কগুলো কম্পারেটিভলি খুবই সহজ। তাহলে এখানে কি কি দেওয়া আছে, পি এর মান দেওয়া, তাহলে এখানে হচ্ছে পি সমান দেওয়া আছে
কিউ সমান দেওয়া আছে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কিউ এর কিন্তু কেবলমাত্র জেড বরাবর ভ্যালু আছে, তার মানে এখানে আই এর যে সহগ, জে এর যে সহগ, দুইটাই কিন্তু 0। অলরাইট, পি ডট কিউ বের করতে বলেছে। সো বিফোর দ্যাট আমরা একটু ছোট্ট কিছু কনসেপ্ট শিখে নিই। এই যে এই কনসেপ্টটা আমরা একটু শিখে নিই, তাহলে আমাদের অঙ্ক করা অনেক ইজি হবে। যে আমরা যদি একটু চিন্তা করি যে আই জে কে এর ব্যাপারটা কি থাকে, যে এই বরাবর মনে করো এক্স এক্সিস আছে, এই বরাবর মনে করো ওয়াই আছে, আর এই বরাবর মনে করো জেড আছে। তাহলে ইন দ্যাট কেস এই এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি, রাইট? তাহলে তুমি খেয়াল করে দেখো, আমি যদি আই যার মান 1 এর সাথে আমি যদি জে ডট গুণন করি যার মানও 1, সেক্ষেত্রে ভ্যালুটা কেমন আসে? সেক্ষেত্রে আই এর ভ্যালু, জে এর ভ্যালু আর এর সাথে কস, তাদের মধ্যবর্তী কোণ হুইচ ইজ 90। অলরাইট, তাহলে এবার তাহলে আই যে আমি এখানে ভ্যালু পাচ্ছি এটা 1, এটাও 1, cos 90 এর ভ্যালু আমরা কত জানি? আমরা এখান থেকে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আই ডট জে, তো cos 90 এর ভ্যালু কিন্তু কত? 0, রাইট? তাহলে এখানে পুরা জিনিসটার মান হয়ে যাচ্ছে কত? 0। তো এটা আমরা একটু মনে রাখবো। এখন আই আর জে এর ব্যাপারটা গেল, একই লজিক কিন্তু জে আর কে এর জন্য প্রযোজ্য। কেন? কারণ cos 90 এর জন্য 0 হয়ে যাবে। একই কথা কে আর আই এর জন্য প্রযোজ্য। একই কথা হচ্ছে কে আর আই এর জন্য প্রযোজ্য, কারণ এখানে cos 90 এর জন্য 0 আসবে। তাহলে আমরা যেটা মনে রাখবো, ডট গুণনের ক্ষেত্রে যদি কিনা এক্স এক্সিসের সাথে ওয়াই, ওয়াই এর সাথে জেড, অথবা জেড এর সাথে এক্স এক্সিসের ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করা হয়, সেক্ষেত্রে বা ভেক্টরকে মাল্টিপ্লাই করলেই আমরা কি পাবো? 0 পাবো, কারণ cos 90 এর জন্য। আচ্ছা, এখন তাহলে আমরা এটা দেখি যে আমরা যদি আই এর সাথে আই কে মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে। সো আই এর সাথে যদি আই এর ডট গুণন করি, তাহলে এখানে আই এর মান 1, উই আই এর মানও 1, আর এখানে আসবে cos 0 ডিগ্রি, কারণ তারা হচ্ছে অ্যাঙ্গেল 0। তাহলে সেক্ষেত্রে cos 0 এর মান 1, তাহলে পুরো জিনিসটার মান পাচ্ছি কত? 1। সিমিলার ভাবে জে এর সাথে জে ডট গুণনের ভ্যালু 1 এবং কে এর সাথে কে এর ডট গুণনের ভ্যালু কিন্তু 1 হয়ে যাবে। তাহলে এই কি ইনফরমেশন গুলা কিন্তু আমার ম্যাথকে অনেক ইজি করে ফেলবে, যেটা আমি তোমাদের মাত্র দেখালাম। আই জে, জে কে, কে আই এদের প্রত্যেকের ডট গুণন কি আসবে? 0 আসবে। বাট যদি নিজের সাথে নিজের ইউনিট ভেক্টরের মাল্টিপ্লিকেশন হয়, সেটা কিন্তু 1 আসবে। এটা বুঝলে অঙ্ক আসলে অনেক সহজ হয়ে যায়। যেমন আমরা যদি এখানে দেখি, আমরা জানি যে যেই ভেক্টরটা আছে তার সাথে তার রিলেভেন্ট মাল্টিপ্লিকেশনটা করতে হবে। তাহলে এখন তুমি যদি এখানে পি এর মান আর কিউ এর মান আছে, পি এর ক্ষেত্রে কি আছে? 5i, এর সাথে তুমি যদি কে এর ডট করো, যেহেতু কিনা ওই যে বললাম ডিফারেন্ট এক্সিস, তাহলে এখানে চলে আসবে কি? 0। সিমিলার ভাবে জে এর সাথে যদি কে করো, এক্ষেত্রেও কি চলে আসবে? 0। সহগ কিন্তু আর ম্যাটার করছে না, কারণ 0 সাথে তুমি যাই গুণ করবা ভ্যালু কি চলে আসবে? 0 চলে আসবে। জাস্ট একমাত্র জিনিস যেটা রয়ে যাবে সেটা হচ্ছে কে এর সাথে কে এর ডট গুণন, এটার ভ্যালু কত? 1। এর সাথে তুমি যদি তার সহগ 3 মাল্টিপ্লাই করো, তাহলে তুমি শেষমেশ অ্যান্সারটা পাবে কত? 3। অলরাইট, তাহলে আমরা যদি আরেক কিছু ম্যাথ দেখি সিমিলার, আমাকে দেখাতে বলেছে এরা পরস্পর লম্ব। সো আমরা অলরেডি দেখেছি যদি পরস্পর লম্ব হয়, এই যে দেখো আই আর জে পরস্পর কি? লম্ব। তাহলে ডট গুণনের মান কি? 0। তাহলে আমরা এটা নোট হিসেবে মনে রাখতে পারি যে, একটু নোট হিসেবে মনে রাখি যে এ ডট বি সমান 0 হলে এ আর বি হচ্ছে পরস্পর লম্ব। অলরাইট, ওকে, তাহলে আমরা একটু অঙ্কটা করে ফেলি ঝটপট। এবং ভাইস ভার্সা, এ আর বি লম্ব হলে তাদের ডট গুণ কি হবে? 0 হবে। তাহলে আমরা যদি এখন অঙ্কটা শুরু করি, সেক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো যে আমরা কি পাচ্ছি, যে এর মান দেওয়া আছে, তাহলে এ ডট বি। তাহলে আমরা এখন যেটা করব, মানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লম্ব বরাবর যেগুলো, ওগুলো গুণ করলে শেষমেশ 0 হয়ে যায়। তাহলে অন্যগুলো না আসলে করার দরকার নেই, আমরা জাস্ট যে হ্যাক্সটা মনে রাখবো, আই এর সাথে আই কে গুণ করবো, জে এর সাথে জে কে গুণ করবো, কে এর সাথে কে কে গুণ করবো, বাকিগুলা করলে আমি 0ই পাবো। সো করে আসলে লাভ হবে না। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে 8 এর সাথে 4 কে মাল্টিপ্লাই করি, প্লাস এখানে জে এর সাথে জে, তাহলে 1 এর সাথে -2 কে মাল্টিপ্লাই করি, প্লাস -6 এর সাথে 5 কে মাল্টিপ্লাই করি, কি করলাম? আমি হচ্ছে আই আর আই এর সহগকে গুণ করলাম, জে আর জে এর সহগকে গুণ করলাম, কে আর কে এর সহগকে গুণ করলাম।
কেন? কারণ সেক্ষেত্রে ইউনিট ভেক্টরের ভ্যালু আসবে 1, বাকিগুলোর ভ্যালু 0, সো বাকিগুলো করার দরকার নাই। দিস ইজ দ্য ফ্যাক্টস, ঠিক আছে? এভাবে আমরা সময় বাঁচাবো। তাহলে 4 8 হচ্ছে 32, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -30, ক্যালকুলেট করলে 0 চলে আসবে, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল, ঠিক আছে? সো এখানে সলিউশনও সিমিলার ভাবে আমাদের অঙ্কটা করা হয়েছে। সো এই হচ্ছে আমাদের লম্ব প্রমাণিত। অলরাইট, তাহলে এখন দেখো সিমিলার আরেকটা ম্যাথ, পরস্পর লম্ব দেখাতে বলেছে, মুখে মুখেই করে ফেলি। এখানে 9 আর 4 আছে, 4 নং 36, এখানে 1 আর 6 আছে, তাহলে -6, এখানে 6 আর 6 আছে, 6 আর 5 আছে, 5 6 30, তাহলে -30 সমান চলে আসলো কত? 0। সো এমসিকিউর জন্য একদম পারফেক্ট ম্যাথ, নিমিশেই করে ফেলা যাবে। আর যদি সিকিউতে আসে তাহলে একটু ভদ্রভাবে এই জিনিসগুলো লিখতে হবে। অলরাইট, সিকিউতে আসলে হয়তো মানে কতে আসতে পারে, খ গর জন্য আসলে এটা স্ট্যান্ডার্ড ম্যাথ না। হয়ে গেল আশা করি আমাদের ম্যাথ। এবার চলে যাই পরের ম্যাথে। আমাদের দেখাতে বলেছে হলে দেখাও যে p প্লাস কিউ আর p মাইনাস কিউ পরস্পর লম্ব। গ্রেট, তাহলে এটাও কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। কিভাবে? চলো প্রথমে আমরা p প্লাস কিউ এই জিনিসটা বের করি। সেটা যদি বের করতে চাই, প্রথমে কি আই আই বরাবর যোগ, জে জে বরাবর যোগ, কে কে বরাবর যোগ। তাহলে এখানে আছে 1 আর এখানে তাহলে 3, এটা হয়ে যাবে 4i। দেন এখানে -3 -1, তাহলে -4, সরি একটু ভুল দেখেছি, সেটা হচ্ছে এখানে -2 আর -1, তাহলে -3, তাহলে এখানে হচ্ছে -3 জে আর এখানে -3 আর +2, তাহলে মাইনাস শুধু কে। অলরাইট, এবার হচ্ছে p মাইনাস কিউটা বের করে ফেলি। p মাইনাস কিউ, তাহলে এখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এবার জাস্ট বিয়োগ করব। 1 থেকে 3 বিয়োগ করলে -2i, দেন হচ্ছে -2 থেকে -1 বিয়োগ করলে -1 আসবে, -j, তাহলে এখানে -5k। জাস্ট মুখে মুখে ক্যালকুলেট করে ফেললাম। ওকে, এবার এদের ডট গুণন করি। তাহলে প্রথমে p প্লাস কিউ এর সাথে ডট গুণন করব p মাইনাস কিউ। তাহলে 4 আর -2 গুণ করলে -8, এখানে হচ্ছে -1 আর -3 গুণ করলে আসবে +3, -5 আর -1 গুণ করলে আসবে +5। ক্যালকুলেট করে পেয়ে গেলাম 0। জীবন সুন্দর, অঙ্ক হয়ে গেছে, কারণ এটা লম্ব প্রকাশ করতে বলেছিল। সো এখানে হচ্ছে ডান। ওকে, তাহলে চলো এবার আমরা নেক্সট ম্যাথে চলে, যেগুলো খুব দ্রুত ঝটপট করে ফেলা যাবে। এ দেওয়া, বি দেওয়া, ভেক্টর দুটি কোণের পরিমাপ বের করতে বলেছে। নাইস, চলো তাহলে এখন কি করব? প্রথমে আমরা ডট গুণন করব। আমরা কি শিখেছি? আমরা শিখেছিলাম হচ্ছে, আমি যদি একটু ব্রেকডাউন করেই বলি, আমরা শিখেছিলাম একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা হচ্ছে যে এ ডট বি সমান এর মান, বি এর মান এবং কস থেটা, রাইট? তাহলে সেখান থেকে আমরা শিখেছিলাম হচ্ছে কস থেটা সমান এ ডট বি, এর মান, বি এর মান। সিম্বলগুলো সবসময় একটু ঠিকঠাক মতো দিয়ে নিও। তাহলে এখান থেকে আমরা কিন্তু সহজেই থেটার মানটা বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে এখন আমরা যদি ওই সেম অ্যাপ্রোচে এখন অঙ্কটা শুরু করি, তাহলে আমরা কি পাচ্ছি চলো দেখি। প্রথমত আমাদের লাগবে আমরা এ এর মানটা বের করে ফেলি, যেহেতু এ ভেক্টরটা দেওয়া আছে। তাহলে এ এর মান যদি বের করতে চাই, রুট ওভার, আমরা মান বের করার ক্ষেত্রে কি শিখেছিলাম যে সহগগুলোর স্কোয়ারের যোগফল। তাহলে রুট ওভার 2 স্কোয়ার হচ্ছে 4, 2 স্কোয়ার হচ্ছে 4, 1 স্কোয়ার হচ্ছে 1। আরে বাহ, সুন্দর একটা কিউট ভ্যালু আসছে। তাহলে এখানে 9, রুট ওভার 9 মানে হচ্ছে শুধু 3। ওকে, তাহলে এবার বি ভেক্টরের মানে চলে যাই। সো বি ভেক্টরের মান যদি বের করতে চাই, 2 কে বর্গ করলে পাবো 4, 10 কে বর্গ করলে পাবো হচ্ছে 100, 11 কে বর্গ করলে 121, তাহলে এখানে 225, ইফ আই এম নট রং, তাহলে রুট ওভার 225 মেবি 15। ওকে, আচ্ছা পরের স্লাইডে তো লিখাই আছে, হ্যাঁ 15। গ্রেট। আচ্ছা, তাহলে এখন আমার নেক্সট কাজ হচ্ছে এদের ডট গুণ বের করা। তাহলে এ আর বি ডট গুণ বের করে ফেলি, এ ডট বি। তাহলে এই ক্ষেত্রে আমরা জাস্ট আই আই জে জে কে কে সহগ গুণ করে যোগ করে দিব। তাহলে এখানে 2 2 4 যোগ 20, আর এখানে হচ্ছে -11। তাহলে 24 থেকে যদি আমি 11 বাদ দিয়ে দিই, থাকবে হচ্ছে 13। তাহলে ফাইনালি আমাদের cos থেটা সমান a ডট বি, এটা হচ্ছে 13, আর নিচে থাকবে হচ্ছে এদের আবার গুণফল, তাহলে 15 45। তাহলে আমি যেটা পাচ্ছি থেটা সমান cos ইনভার্স 13/45। সো দিস ইজ দ্য আনসার। ওকে, সো এখানে দেখো এই যে cos ইনভার্স 13/45 চলে আসলো।
সো আশা করি আমরা প্রসেসটা বুঝেছি, স্টেপগুলো বুঝেছি। এবার চলো আমরা ঝটপট পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, সো একদম সিমিলার টাইপের ম্যাথ, 2i10j। ওকে, আচ্ছা আমরা হচ্ছে এটা সেম ম্যাথ ছিল, আমরা এই ম্যাথটা অলরেডি করে ফেলেছি। সো এই যে cos ইনভার্স 13/45, 13/45, কুল। চলো এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানেও মধ্যবর্তী কোণ বের করতে বলেছে, এটাও অলমোস্ট সিমিলার প্রসেস। তাহলে এটা আমরা একটু ঝটপট করে ফেলি। যে এখানে আমরা যেটা পাচ্ছি, প্রথমে একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এটার মান বের করি। এটার মান যদি বের করতে চাই তাহলে হচ্ছে √1 স্কোয়ার 1, 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে এটা আসবে হচ্ছে 14, √14। ঠিক আছে, দেন আমরা যদি এবার সি আর একটা ভেক্টর দেওয়া আছে, ওর যদি মান বের করি তাহলে √2 স্কোয়ার হচ্ছে 4, 1 স্কোয়ার হচ্ছে 1, আর একটা 1 স্কোয়ার হচ্ছে 1, তাহলে এখানে আসবে √6। ওকে, তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে 14 পেলাম, 6 পেলাম, তাহলে এবার এদের ডট গুণন করে ফেলি। তাহলে a ডট সি, তাহলে এখানে আমরা যেটা পাবো 1 2, এখানে হচ্ছে -2 +3। ওকে, তাহলে এখানে আমরা শুধু পাচ্ছি হচ্ছে 3। ওকে, তাহলে এবার আমরা যদি ফর্মুলায় চলে যাই, থেটা ইকুয়ালস cos ইনভার্স, উপরে থাকবে হচ্ছে এদের ডট গুণ। এদের ডট গুণ হচ্ছে এখানে আমরা যেটা দেখেছিলাম, সরি, উপরে হচ্ছে এদের ডট গুণ। তাহলে a আর c, তাহলে হচ্ছে 2 -2 +3। ওকে, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমরা পাবো 3। ওকে, আর নিচে চলো আমরা দেখি, নিচে হচ্ছে এই দুইটাকে আমরা গুণ করে দিব। তো আমরা যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে √14 এর সাথে হচ্ছে √6, এই মানগুলো আমরা পাচ্ছি, √14 আর √6। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখন ক্যালকুলেট করি cos ইনভার্স, তাহলে √14 ওর মতো থাক, √6 কে আমি চাইলে লিখতে পারি হচ্ছে, আমি একটা কাজ করি, আমরা উভয় পক্ষে √6 দিয়ে একটা গুণ দিয়ে দিই। ঠিক আছে, অ্যান্সারের সাথে জাস্ট মিলানোর জন্য, কারণ যেহেতু নিচে হচ্ছে √6 আছে, আমরা হচ্ছে উপরে নিচে √6 দিয়ে গুণ দিয়ে দিই। তাহলে এখানে 3। অলরাইট, তাহলে যেটা করতে পারি, আচ্ছা আমরা এই যে হরের যে পার্টটা, সেটাকে উপরে নিচে গুণ দিই, কারণ আমরা সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে হর অমূলদ সংখ্যা খুব একটা পছন্দ করি না। বাট এইভাবেও তুমি উত্তর রাখলে টেকনিক্যালি ইটস কারেক্ট, বাট এটা আসলে মানে কনভিনিয়েন্ট না। আমরা হচ্ছে যে আরেকটু মানে হরে অমূলদ সংখ্যা, এই প্যাটার্নটা বেশি রেকমেন্ডেড। অলরাইট, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, উপরে নিচে √14 আর √6 দ্বারা একটা গুণ দিয়ে দিই। তাহলে এখানে √14 ইন্টু √6, আর এখানে হচ্ছে √14 √6 তো ছিলই। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আরেকটা গুণ দিয়ে দিই। তাহলে এখানে হচ্ছে √14 √6, আর তুমি চাইলে ক্যালকুলেটারে জাস্ট এই ভ্যালুটা প্রেস করলে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো এবার আমি যদি কিনা করি, তাহলে এখানে আসবে cos ইনভার্স, নিচে যেটা হবে √14 ক্যালকুলেট করে √টা চলে যাবে, শুধু একটা 14 আসবে। সিমিলার ভাবে √6 ক্যালকুলেট করে শুধু একটা 6 হবে। আচ্ছা, উপরে কি হবে চলো আমরা দেখি। এই যে 3 কে চাইলে আমরা কি লিখতে পারবো? 3 কে চাইলে আমরা কিন্তু লিখতে পারবো হচ্ছে √9, কারণ √9 আর 3 কিন্তু একই কথা। ওকে, আচ্ছা, আর এখানে হচ্ছে √14 আছে, থাকুক √14 কে আমরা চাইলে একটু ভেঙে এইভাবে চিন্তা করতে পারি, √2 √7 ইন্টু এখানে √6 আছে, √6 কে আবার আমরা চাইলে চিন্তা করতে পারি হচ্ছে √2 √3। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি যদি আবার হচ্ছে যে অলরাইট, তাহলে এখন cos ইনভার্স, তাহলে এখন যে ঘটনাটা ঘটবে, নিচে থাকবে হচ্ছে 14 আর 6, উপরে কি কি হবে একটু চিন্তা করি, চলো দেখি। এখানে দেখো এই যে √9, তোমাদের সুবিধার জন্য আমি এটাকে একটু ভেঙে √3 ইন্টু √3 লিখি, যাতে তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারো যে আমি কিভাবে চিন্তা করছি। √3 তো খেয়াল করে দেখো, এই যে √3 আর এই √3 গুণ হয়ে কি আসবে? শুধু 3। আচ্ছা, সো এই শুধু 3 সাথে যদি এই √2 আর এই √2 গুণ হয়, অর্থাৎ শুধু 2 হবে। 2 আর 3 গুণ করে কত হবে? 6। তাহলে যেটা হবে এই √3
আর আচ্ছা আমি ভাবে চিন্তা করতে পারি যে এই √3 আর এই √3 মানে 3 এর সাথে √2 আর √2 মানে 2 3 আর 2 গুণ হয়ে কত হবে 6, তাহলে এই পুরো জিনিসটা আসলে কাটা চলে যাবে, ঠিক আছে। আর এখানে 3 সাথে কি হবে 21, তাহলে এখানে √ এখানে 6টা কাটা আর উপরে হবে √21। সো এবার তাহলে আমাদের অ্যান্সারের সাথে কিন্তু মিলে গেল যে √21 আর হচ্ছে 14 ডিভাইডেড বাই 14। আর একটা কথা, তোমাদের এত কষ্ট করে এত বাজে ক্যালকুলেশন করার দরকার নেই, তোমরা সিম্পলি চাইলে কিন্তু যে এই অ্যান্সারটা আসার পরে জাস্ট ক্যালকুলেটরে প্রেস করে ডাইরেক্ট এটাও নিয়ে যেতে পারো যদি চাও। আমি জাস্ট বিহাইন্ড দ্য স্টোরি বা ফিলোসফিটা বুঝালাম যে এখানে কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে। অলরাইট, অ্যান্সার মিলে গেল। নেক্সট প্রবলেমে চলে যাই। এবার হচ্ছে আমাকে ভেক্টর দুটির অন্তর্গত কোণ বের করতে বলেছে। সো এটাও কিন্তু অলমোস্ট সিমিলার প্রসেস। এ দেওয়া, আমার 2a + b লাগবে, ফাইন। তাহলে প্রথমে 2a বের করি, তাহলে 2a, তাহলে 2 এর ক্ষেত্রে যেটা পাবো 2i + 4j - 6k কুল। এবার শুধু b, তাহলে 2a + b, তাহলে এর সাথে হচ্ছে একটা b যোগ করে দিই, তাহলে 2a + b, ঠিক আছে। ভেক্টর সাইনগুলো তোমরা অবশ্যই ঠিকঠাক মতো দিবে, যে এখানে যেমন ভেক্টর হবে, এখানে ভেক্টর হবে, এখানে ভেক্টর হবে, কুল। তাহলে এটা 2 4 - 6, ঠিক আছে। এবার তাহলে হচ্ছে 2a + b, এবার যদি আমি যোগ করি 2 এর সাথে, তাহলে এখানে আসবে হচ্ছে 5i, দেন এখানে আসবে হচ্ছে +3j, আর এখানে আসবে হচ্ছে আমি কি যোগ করছি b এর সাথে, তাহলে +2 আর এখানে -4k। অলরাইট, ঠিক আছে। তাহলে আমি আরেকবার একটু চেক করে দেখি। আমাদের হচ্ছে a ছিল, তাহলে 2a জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে গেছে, কুল। এর সাথে হচ্ছে আমরা b কে জাস্ট যোগ করব, তাহলে 2 আর 3 5, 4 - 1 হচ্ছে 3, -6 + 2 হচ্ছে -4। ভেরি গুড। এই দুটো ভেক্টর অন্তর্গত কোণ বের করতে বলেছে, তাহলে আমার দুটো ডট গুণন লাগবে। তাহলে এবার আমি সিমিলার ভাবে তাহলে আগে 2b বের করে নেই। সো আমি যদি সিমিলার ভাবে 2b বের করতে চাই, তাহলে 2b এর ক্ষেত্রে 6i - 2j + 4k। ওকে, আচ্ছা। সো এরপর আমরা যেটা করব, 2b পেলাম, এবার আমার লাগবে a + 2b, তাহলে a + 2b, তাহলে এবার এই ভ্যালুটা এবার এর সাথে যোগ করব, ঠিক আছে। মানে আগের অনেকগুলোমের জোড়াতালি দিয়ে হচ্ছে আমরা এই মাত্রা বানিয়েছি। তাহলে এবার যদি যোগ করি 6 আর a, এটা হচ্ছে 7i -2 আর 2, তাহলে এখানে একটু খুব চমৎকার ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে যে 2b + a, তাহলে এটা 0, ভালো, ক্যালকুলেশন কমলো। আর এখানে 4 - 3, তাহলে এখানে আসবে হচ্ছে +k অনলি। অন্তর্গত কোণ বের করতে বলেছে, তাহলে বিফোর দ্যাট আমি এদেরকে একটু ডট গুণ করে ফেলি। তাহলে আমি যদি এদের ডট গুণ করতে চাই, তাহলে 2a b ডট a + 2b। সো ডট গুণন করলে আমরা জানি যে বরাবর যেগুলা মানে i গুণ হবে, তাহলে i আর i যদি গুণ করি 5 সাথে এখানে হবে হচ্ছে 35, কে আর কে এখানে হবে হচ্ছে -4। এখন j এর কি হবে, ঠিক আছে। তো j এর এখানে আছে যে, মনে মনে চিন্তা করতে পারো, যার সহগ হচ্ছে 0 + 0 × j, তাহলে 0j আর 3j মানে তুমি যদি করো তাহলে ইভেন্চুয়ালি তুমি একটা শূন্যই পাবা। অলরাইট, তাহলে এখানে তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে শুধু 31। ডট গুণনের মান পেয়ে গিয়েছি, বাট এখন শুধু তো এটা পেলে হবে না, আমার আরো জিনিস লাগবে। যেমন এখানে যদি কিনা আমি একটু বলি যে আমার cos ইনভার্স উপরে হচ্ছে 2a + b, এর ডট গুণন হচ্ছে a + 2b এর, a + 2b, আর নিচে যেটা হবে যে আমরা হচ্ছে এদের মানগুলো বসাবো। সো আমি যদি মান চাই, প্রথমে এটার মান বের করি, আমি যদি এটার মানটা এখানে একটু নিচে ছোট্ট করে বের করে ফেলি, 2a + b, তো এটার মান √5² হচ্ছে 25, 3² হচ্ছে 9, আর 4² হচ্ছে 16। এখন কেউ কেউ হয়তো বলতে পারো যে ভাই এখানে তো -4 আছে, গত ক্লাসে অলরেডি বলেছি 4² যা কথা -4² কিন্তু একই কথা। অলরাইট, তাহলে এখন যদি আমি এদেরকে ক্যালকুলেট করি, এটা হচ্ছে 9 16 25 25 হচ্ছে 50, তাহলে এটা √50 আসবে। সিমিলার ভাবে যদি এটার মান আমি বের করতে চাই যে a 2b, সো এটার মান যদি বের করতে চাই 7² হচ্ছে 49, 49 প্লাস এখানে জাস্ট অনলি একটা 1, তাহলে এটা হচ্ছে বাহ কিউট, দুইটার মান সেম। তাহলে এখানে হচ্ছে এখানে আমরা যে মানগুলো বসাবো 2a + b, আর এখানে হচ্ছে a + 2b, এই দুটার মান। তাহলে আমরা উপরে যেটা পাচ্ছি সলিড একটা 31, আর নিচে √50 √50 গুণ করলে এখানেও একটা সলিড 50 পাচ্ছি,
ঠিক আছে? তাহলে আমরা যে মানটা পাচ্ছি, ও এটা হচ্ছে থেটা ইনভার্স হবে, সরি, এখানে জাস্ট একটু থেটা সমান দিয়ে দিই, তাহলে এটা অ্যাকুরেট হয়ে যাবে। তাহলে থেটা ইকুয়ালস, এটা হচ্ছে কজ ইনভার্স, ওকে, ফর্মুলা অনুযায়ী। তাহলে এখানেও আমরা একটা কজ ইনভার্স দিয়ে দিই, তাহলে কজ ইনভার্স এখানে আমরা পাচ্ছি 31/50। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, কজ ইনভার্স 31/50। সিমিলার ম্যাথ, জাস্ট আগের অনেকগুলো কনসেপ্ট জড়ো করে একটা অঙ্ক বানিয়েছে, ঠিক আছে? এবং এটা আমি স্টুডেন্টদেরকে প্রায়ই বলি যে তোমার যদি বেসিক এবং ফান্ডামেন্টাল আইডিয়াগুলো ক্লিয়ার থাকে, তোমার পক্ষে যে কোনো নোন বা আননোন ম্যাথ সলভ করা সম্ভব। কারণ নতুন যে ম্যাথগুলো দেয় একদম আউট অফ দ্য কনটেক্সট দেয় না, পুরাতন অনেকগুলো কনসেপ্ট একত্রিত করে একটা ম্যাথ দেয়। যেমন এই ম্যাথে তুমি দেখো, তোমার কিন্তু গুণের কনসেপ্ট জানা লেগেছে, যে কিভাবে একটা ভেক্টরের সাথে একটা স্কেলারকে মাল্টিপ্লাই করতে হয়। দেন তোমাকে যোগের কনসেপ্ট জানতে হয়েছে, যে তুমি এখানে 2a + b করেছো। দেন তোমাকে একটা ভেক্টরের মান বের করতে হয়েছে, ডট গুণন করতে হয়েছে, কোণ বের করতে হয়েছে। গত ক্লাস আর এই ক্লাস জুড়ে কিন্তু আমরা এই কনসেপ্টগুলি আসলে শিখেছি। অলরাইট, কুল। এবার আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এবার একটা মজার ম্যাথ দিয়েছে, যে এখানে হচ্ছে ইনফরমেশনগুলাই দেওয়া, মানে অ্যাঙ্গেলটা দেওয়া 45, আমাকে হচ্ছে এখন পি এর মান বের করতে হবে। কুল, চলো করে ফেলি। তাহলে আমরা যদি এটা করতে চাই, প্রথমত হচ্ছে বিসি এর মধ্যবর্তী কোণ 45, তাহলে আমরা যেটা বলবো যে cos থিটা সমান আমরা জানি হচ্ছে বি আর এখানে হচ্ছে সি, তাহলে বি ডট সি আর নিচে হচ্ছে বি এর মান, এর সাথে গুণ হচ্ছে সি এর মান। তাহলে এখন আমার কি কি বের করতে হবে? এখানে অলরেডি কিন্তু cos 45 দেওয়া, ভ্যালু দেওয়া হচ্ছে 45, আমরা জানি cos 45 মানে হচ্ছে 1/√2। সো যারা জানো না, ক্যালকুলেটর ইউজ করতে পারো, বাট এগুলো মুখস্থ করে ফেলতে হবে, কারণ তুমি যখন অ্যাডমিশনের কথা চিন্তা করবা তখন কিন্তু সময় সবচেয়ে ইম্পর্টেন্ট। অলরাইট, তাহলে এখানে উপরে ডট গুণ করে ফেলি, মুখে মুখে মান বসিয়ে দিই। তাহলে এখানে 1 আর 1 গুণ করলে আসবে 1, দেন -2 আর পি, তাহলে -2p। ওরা ভালো, কে দেয় নাই, কে না দিলে একটা গুড নিউজ, কারণ 0 × 2 0 লেখার দরকার নাই, ওরা লোক ভালো আছে। আচ্ছা, এবার হচ্ছে বি এর মান বের করো। বি এর মান কি? √1² প্লাস √2², তাহলে মানে √5। এখানে আসবে √5। সি এর মান চিন্তা করো, সি এর মানে হালকা ভেজাল আছে। এতক্ষণ জীবন যতটা সুন্দর ছিল, এই প্রথম ওরা একটা অসুন্দর কাজ করে ফেলছে। এখানে আসবে √1² মানে 1, p² প্লাস হচ্ছে 4। এই জায়গাটা একটু আমাকে স্ট্রাগল করতে হবে, অ্যাপার্ট ফ্রম দ্যাট খুবই সহজ একটা ম্যাথ ছিল। দেন এই জায়গায় 1 - 2p, তাহলে আমি যদি ক্যালকুলেট করি এটা √5, আর এটা আসবে হচ্ছে √5 প্লাস p²। অলরাইট, আমার এখন টার্গেট হচ্ছে পি এর মান বের করা। সো স্ট্রাগল কমানোর জন্য আমি এখন যে কাজটা করব, একটা উভয় পক্ষকে স্কোয়ার করে ফেলবো। সেক্ষেত্রে পি এর দুটা মান পাবো, কিছু করা থাকবে না। তো আমি যদি এখন স্কোয়ার করি, এখানে আসবে হচ্ছে হাফ, আর এখানে আসবে হচ্ছে 1 - 2p²। আর এখানে যদি আমি স্কোয়ার করি, তাহলে রুটগুলো চলে যাবে আর কি। তাহলে 5 × 5 প্লাস p²। এবার জাস্ট কোনাকুনি গুণ, প্রথমে এখানে 5 × 5 = 25 আসবে, আর এখানে আসবে হচ্ছে 5p², আর এই পাশে 2 × পুরো জিনিসটা চলে যাবে, তাহলে এখানে 2, 1 - 4p প্লাস 4p², a - b² ফর্মুলাটা জাস্ট বসিয়ে দিলাম। দেন এবার জাস্ট ক্যালকুলেট করো, এখানে আসবে 25 প্লাস 5p², এখানে 2 - 8p প্লাস 8p²। ক্যালকুলেট করি, এখানে 5p², 8p², তাহলে ওই পাশে শুধু একটা 3p² থাকবে, তাহলে এই পাশে থাকবে হচ্ছে একটা 3p²। ওকে, তারপর এখানে আছে 25, এখানে আছে 2, তাহলে এখানে আসবে একটা 23, এখানে একটা -8p। তাহলে সবকিছু যদি এক সাইডে নিয়ে যাই, তাহলে 3p² - 8p প্লাস 23 = 0। তো এখন আমি ক্যালকুলেটর ব্যবহার করে পি এর মানটা বের করে ফেলতে পারি। তোমরা যখন কিনা দ্বিঘাত সমীকরণ বা বহুপদীর চ্যাপ্টারটা করবে, তখন এই ধরনের সমীকরণ কিভাবে সমাধান করতে হয় এটা আরো ভালো মতো শিখবে। অলসো 9-10-এ শিখেছো। অলসো আমরা ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমেও এটা সলভ করে ফেলতে পারি। আচ্ছা, অলরাইট, সো আমরা যদি ক্যালকুলেটর এটা সলভ করে ফেলি, আচ্ছা এখানে ছোট্ট একটা টাইপও ছিল, এটা -23 হবে। সো -23, কুল। তাহলে আমরা এবার যদি ক্যালকুলেটরে সলভ করে ফেলি, তাহলে আমরা পি এর মান পাবো এই এক্সাক্ট এই ভ্যালুটা, 4 ± √85/3। অলরাইট, চলো সিমিলার আমরা আরো কিছু ম্যাথ করি। এবার হচ্ছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা অলরেডি ফর্মুলাটা কি শিখেছিলাম, যে উপরে হবে হচ্ছে এ ডট বি, আর নিচে হবে বলেছিলাম যার উপর সে নিচে থাকবে।
তাহলে বলেছে বি ভেক্টরের উপর, তাহলে বি এর মানটা নিচে থাকবে। তাহলে আমরা যদি জাস্ট ক্যালকুলেট করে বসিয়ে দিই এখানে যে নিচে বি ভেক্টরের মান, তাহলে বি ভেক্টরের মান হচ্ছে √6 স্কোয়ার মানে √36 প্লাস 9 প্লাস 4, তাহলে এটা আসবে হচ্ছে 49 which is eventually 7। ক্যালকুলেশন এরকম সুন্দর হলে ভালো লাগে। তাহলে নিচে 7, উপরে হচ্ছে ডট গুণন। ডট গুণনের ক্ষেত্রে আমি যেটা পাবো 6 দুগুণ, মানে আমরা জাস্ট এটা গুণ করে দিব, আই গুণ 6 দুগুণে 12, দেন জে গুণ -6, কে গুণ 2। তাহলে এখানে যেটা পাচ্ছি 6 এর সাথে আরো 2 যোগ 8, তাহলে 8/7। অলরাইট, সো দেখো আমরা কিন্তু খুবই ঝটপট করে ফেললাম। অবশ্য হ্যাঁ, চাইলে প্রত্যেকটা স্টেপ আগের মতো এক্সপ্লেইন করা যায়, বাট আই ডু বিলিভ অলরেডি আমরা ম্যাথগুলো করে ফেলেছি। কিভাবে ডট গুণন করতে হয় সেটা আমরা জানি, কিভাবে হচ্ছে মান বের করতে হয় সেটা আমরা জানি, জাস্ট নতুন একটা ফর্মুলা। আর যেটা মনে রাখবো, যার উপর বলবে মানে এই যে বি এর উপর, ঠিক আছে, এভাবে মনে রাখা খুব সোজা। যদি রিভার্স ম্যাথ দিত, যদি বলতো এ এর উপর, আমরা সিমিলার ভাবে করে ফেলতে পারতাম। কুল, চলো নেক্সট ম্যাথে চলে যাই। যদি এ এবং বি দুটো ভেক্টর হয় তবে এ এর উপর, নাইস। তাহলে যদি এ এর উপর বলেছে তাহলে নিচে হবে এ এর মান, উপরে হবে এ আর বি এর ডট। তাহলে এ আর বি ডট করো, তাহলে এখানে হচ্ছে 2 -6 আর হচ্ছে +2। আমি দ্রুত করে ফেলছি কারণ অলরেডি অনেকবার ডট গুণন শিখেছি। আর নিচে এ এর মান বের করতে হবে, তাহলে √1 + 4 + 1, তাহলে এটা আসবে হচ্ছে 6। তাহলে এখানে হচ্ছে 4 এর থেকে 6 বাদ, তাহলে হচ্ছে -2, ঠিক আছে। আর এখানে আসবে হচ্ছে √6, আমাদের কি, হ্যাঁ এক্স্যাক্টলি ওই জিনিসটাই আসছে। তাহলে এখানে √6। তুমি চাইলে আবার যে নিচে যে √6টা আছে এটাকে একটা √6 দ্বারা গুণ দিয়ে নিচের অমূলদ পার্টটা উপরে নিয়ে যেতে পারো। আর যখনই অভিক্ষেপ বলবে, একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে এগুলা কিন্তু একটা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের শেষে একক দেওয়াটা বেটার, সেফ আর কি। নয়তো টিচাররা মার্কস কাটলেও কাটতে পারে। যখনই তুমি স্কেলার দিচ্ছ, যেমন এখানে এটা করেছে, সেফার আর কি। অলরাইট, কুল, নেক্সট ম্যাথে চলে যাই। অলমোস্ট সিমিলার টাইপের ম্যাথ, বি ভেক্টরের উপর এ এর, ফাইন। তাহলে এটা হচ্ছে, এটা আমরা না করি, আমরা একইভাবে হচ্ছে এই ফর্মুলাটা ব্যবহার করেছি, যার উপর সে নিচে আছে, ওকে। উপরে জাস্ট ডট গুণন করেছে, এটা মুখোমুখি করা যায়। এটা হচ্ছে -2, এখানে হচ্ছে -6, তাহলে হচ্ছে -8, আর এখানে হচ্ছে -1, তাহলে -9 উপরে আসে। অলরাইট, আর নিচে কার মান বের করব, কার উপর, বি এর উপর। তাহলে বি এর মান, তাহলে 1 4 1, তাহলে হচ্ছে 6, শেষ। এগুলো এমসিকিউতে আসলে ঝটপট করে ফেলা যাবে। কুল, এবার হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ, ভি ভেক্টরের উপর এটার অভিক্ষেপ বের করতে বলছে। এখানেও মানে অলমোস্ট সিমিলার টাইপের ম্যাথ। সো এটা আমরা জাস্ট উপরে ডট গুণন করব, নিচে বি এর মান বসিয়ে দিব। সো ডট গুণন করলে হচ্ছে 6 দুগুণে 12 -6 +2, আর নিচে বি এর মান √36 + 9 + 4, তাহলে উপরে যেটা আসবে 14 থেকে 6 বাদ আসবে 8, আর নিচে আসবে হচ্ছে 49, তাহলে 7, 8/7। একটা একক দিয়ে দিও, বেটার প্র্যাকটিস। অলরাইট, চলো এবার হচ্ছে ভেক্টর বরাবর। ওই বরাবর যা বোঝাচ্ছে উপর একই কথা, ঠিক আছে, জাস্ট আলাদা একটা টার্ম, এটাও খেয়াল রাখবা। তাহলে এখানে হচ্ছে এ ডট বি, নিচে হচ্ছে এ এর মান, এখানে হচ্ছে এ এর মান। তাহলে ডট গুণন করো, এখানে করা আছে, ওকে ফাইন। তাহলে এটা আমরা ওই যে জাস্ট এটাই মনে রাখতে হবে যে বরাবর কি। তাহলে এই অঙ্কটাও আমি জাস্ট ইন শর্ট বলে দেই। তাহলে এখানে এ ডট বি আমরা হচ্ছে যেটা বের করেছি। আচ্ছা, এখানে একটা আরেকটি ইনফরমেশন, যে আমাদের কিন্তু অংশক বের করতে বলেছে, ঠিক আছে। তো একটা জিনিস একটু মনে রাখবা যে অংশক মানে হচ্ছে আমাকে ভেক্টরের মানটা বের করতে হবে, ঠিক আছে। অলরাইট, সো আমরা যদি এখন এটা বের করতে চাই, প্রথমে তো আমি অভিক্ষেপ বের করব অ্যাজ অলওয়েজ। সো অভিক্ষেপ বের করার পরে এটার সাথে ভেক্টরটাও আমাকে একক ভেক্টরটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে একক ভেক্টর কিভাবে দিতে হবে আমি জার্নিটা বলতেছি। আগে প্রথমে অভিক্ষেপের মানটা বের করি। সো অভিক্ষেপের মান যদি বের করতে চাই, দেখো এই যে এ আর বি ডট করেছে, সো এ আর বি ডট করলে আছে, এখানে আমি মুখোমুখি করে ফেলি। এখানে হচ্ছে 10 প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 3 মাইনাস হচ্ছে 4, তাহলে হচ্ছে 7, এখানে শুধু 3, তাহলে ডটের মান হচ্ছে 3 আসছে। হ্যাঁ, পারফেক্ট। এবার হচ্ছে এ এর মান বের করব। সো এ এর মান যদি বের করতে চাই, ঠিক আছে, তাহলে এখন যেটা পাচ্ছি 6 4 4 9, তাহলে √9, তাহলে এটা আসবে হচ্ছে 3, তার মানে এখানে আসবে হচ্ছে 1। ওকে, তাহলে এখন আমরা যে অংশকের বা হচ্ছে উপাংশ, এটার যে ফর্মুলাটা 1, ওকে।
তাহলে এখানে হচ্ছে অংশক বা যে উপাংশ, সেক্ষেত্রে আমরা যেটা করব জাস্ট অ্যাডিশনালি, মানে এটা তো ছিল লম্ব অভিক্ষেপের ক্ষেত্রে, অ্যাডিশনালি একটা একক ভেক্টর অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এই একক ভেক্টরের মানটা কিভাবে বের করতে হয় সেটাও আমরা জানি, কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দেওয়া। তাহলে এখানে আমরা যে কাজটা করলাম, এই যে একটা ভেক্টর 2i প্লাস জে মাইনাস 2k, এটার মান দিয়ে ভাগ দিলাম 3, যেটি একটু আগে বের করেছি। তাহলে আমরা শেষমেশ যেটা পাচ্ছি, যে এখানে 3/3 এটা তো 1 হয়ে যাচ্ছে, জাস্ট a বরাবর একক ভেক্টরটা লিখে দিলেই হবে। তাহলে 2i প্লাস জে মাইনাস 2k। ওকে, আচ্ছা, তার মানে আমরা যে ক্ল্যারিফিকেশনটা পেলাম যে লম্ব অভিক্ষেপ এটা হচ্ছে একটা আমরা বলতে পারি যে স্কেলার, আর এখানে যখন অংশক বলছে আমরা হচ্ছে ভেক্টরের মানটাও দেখিয়ে দিচ্ছি। কুল। তাহলে এবার উপাংশ, ঠিক আছে, উপাংশর ব্যাপারটা একটু লক্ষ্য করি। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব, যদি অভিক্ষেপ চাই আমরা কেবলমাত্র স্কেলারটা বলবো, বা যদি অংশক বা উপাংশ বলে আমরা তখন ভেক্টরটা নিয়ে আসবো। ঠিক আছে, শুরুতে আমি ভুলে মনে হয় একবার অংশক বলে ফেলেছিলাম, যে স্কেলার অংশক এবং উপাংশ দুটোই হচ্ছে ভেক্টর। অলরাইট, তাহলে এখানেও সিমিলার ম্যাথ। আমাকে যদি বি বরাবর বের করতে বলে আমি কি করব, যে ঠিক আগের মতো এ আর বি ডট করব, নিচে হচ্ছে বি এর মান, এর সাথে বি এর একক ভেক্টরটা দিয়ে দিব। আর বি বরাবর বলেছে, কুল। আর একক ভেক্টরের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে বি এর একক ভেক্টর আমরা কিভাবে পাবো, যে বি ভেক্টরটা থাকবে আর নিচে থাকবে ভি ভেক্টরের মান। অলরাইট, তাহলে এখনো সিমিলার প্রসেস, এ ছিল বি ছিল, প্রথমে ডট গুণন করে মান বের করেছে, হুইচ ইজ এসেছে 13। দেন আমার কাজ হচ্ছে শুধু বি এর মান বের করা, সেটা ওরা বের করেছে 15। দেন এখানে এ বি এসেছে, এবার এখানে একক ভেক্টরের মান বের করতে হবে। কি করব, বি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিয়ে দিব। বি ভেক্টরের মান অলরেডি বের করা 15, তাহলে 2/15, 10/15 মাইনাস 11k/15, এই মানগুলো জাস্ট অ্যাড হবে। এই যে এটা হচ্ছে একক ভেক্টর। ওকে, তাহলে এখন আমরা জাস্ট পুরো জিনিসটা একবারে পেয়ে গেলাম, একটু জাস্ট ক্যালকুলেট করে দিব যাতে একটু সিম্পলিফাইড একটা মান আসে। দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। অলরাইট, এরপরের ম্যাথ, এটাও সিমিলার ম্যাথ। এ বি দুইটি ভেক্টর হলে এ ভেক্টরের উপর ভি ভেক্টরের অভিক্ষেপ, আর এ ভেক্টর বরাবর উপাংশ, তার মানে এখানে স্কেলার ভেক্টর দুইটাই চাইছে। তাহলে প্রথমে আমি কি করব, এ আর বি সেটা হচ্ছে বের করব। দেন কার কে বরাবর বলেছে, এ ভেক্টরের উপর। আচ্ছা, দুই ক্ষেত্রেই এ ভেক্টর বলেছে, কুল। তাহলে এখানে হচ্ছে আমরা এ এর মান দিয়ে দিব। এটা করলে আমি পাবো হচ্ছে অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, আর উপাংশ বা অংশকের ক্ষেত্রে এই সেম জিনিসটার সাথে এ এর একক ভেক্টর গুণ করে দিতে হবে। অলরাইট, সো এবার তাহলে হচ্ছে আমরা একটু এমসিকিউ গুলো সলভ করে ফেলি। এই ভেক্টরের উপর এই ভেক্টরের অভিক্ষেপ কত? তাহলে এটা যদি আমি বের করতে চাই, অভিক্ষেপ বলেছে তার মানে স্কেলার, তার মানে একটা মান পাবো, শেষে একক লেখা বেটার ছিল। তাহলে ডট গুণন করি, তাহলে হচ্ছে এটাকে সাপোজ আমি এ চিন্তা করলাম, এটাকে সাপোজ হচ্ছে আমি বি চিন্তা করলাম। তাহলে এ আর বি যদি ডট গুণন করি 2, এখানে -3 -20, নিচে হচ্ছে কার উপর বলেছে, এই প্রথমটার উপর। তাহলে এখানে হচ্ছে √2² মানে হচ্ছে 4, 3² মানে হচ্ছে 9, 4² মানে হচ্ছে 16। ক্যালকুলেট করি, তাহলে এখানে যে জিনিসটা আমরা পাবো, আচ্ছা একটা জিনিস, -4 আর মাইনাস হচ্ছে প্লাস হবে, কুল। তাহলে হচ্ছে 1 বিয়োগ, তাহলে 19, উপরে পাচ্ছি 19 আর নিচে পাবো হচ্ছে 16, 29, তাহলে √29। তাহলে 19/√29, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কুল। ওকে, চলো নেক্সট ওয়ান। পি দেওয়া, কিউ দেওয়া, মধ্যবর্তী কোণ বের করতে বলেছে। তাহলে থেটা ইকুয়ালস cos ইনভার্স, উপরে ডট গুণন করব, 6i আর 6i আছে, বাহ ভেরি গুড। তাহলে এখানে আসবে হচ্ছে 36, নিচে যেটা করব এদের মান দিয়ে গুণ করব, সেটাও 36। তাহলে হচ্ছে cos ইনভার্স 1, আমরা জানি cos ইনভার্স 1 মানে হচ্ছে আমরা পাবো হচ্ছে অনলি 0, তাহলে 0 ডিগ্রি, অপশন এ ইজ দ্য রাইট আনসার। অবশ্যই এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে দেখো আই দুজনে কি এক্স এক্সিস বরাবর আছে না, তো কোণ তো 0ই হবে, অঙ্ক করার দরকার ছিল না, শুধু শুধু বেকার খাটনি। ঠিক আছে, এটা আমরা হ্যাক্স হিসেবে বা এমসিকিউ হিসেবে মনে রাখবো। সিমিলার ভাবে এটা যদি 6i আর 6j হতো, মধ্যবর্তী কোণ কত আসতো চিন্তা করো, অ্যান্সারটা অলরেডি তোমরা বুঝতে পারার কথা। কুল। নেক্সট ম্যাথ, এখানে মধ্যবর্তী কোণের মান চেয়েছে, তাহলে আমরা যেটা করব cos ইনভার্স, তাহলে সরি ভুলে ইকুয়াল দিয়ে ফেলেছি, আবেগ কাজ করেছে। তাহলে এখন হচ্ছে cos ইনভার্স যদি দেই, ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে ডট গুণ করব, তাহলে হচ্ছে 6 মাইনাস মাইনাসে +6, তাহলে এখানে হচ্ছে -4 আর নিচে আসবে হচ্ছে এদের মান এর গুণফল। তাহলে এখানে হচ্ছে 2 2 4 4 1, তাহলে হচ্ছে 9, আমি মুখে মুখে ক্যালকুলেট করে ফেলতেছি, 9 কে রুট করলে পাবো হচ্ছে 3। আর এই পাশে, আচ্ছা এই পাশে হচ্ছে আমরা যদি করি, যেমন এখানে তো আমাদের আসলে
হ্যাঁ এটা সহজ ছিল, সো আই গেস এটাও মুখে মুখে বুঝতেছো। তাহলে এখানে হচ্ছে √3², আচ্ছা আমি লিখে দিই যাও। তাহলে √3² হচ্ছে 9, 6² হচ্ছে 36, আর এটা হচ্ছে 4, তাহলে এটা 49 মানে হচ্ছে 7। তাহলে এখানে আমরা যেটা পাবো cos ইনভার্স 12 থেকে 4 বাদ, এটা আসবে হচ্ছে 8, আর নিচে পাবো হচ্ছে এটা আসবে হচ্ছে 49 মানে 7, 3 সাথে 21। ক্যালকুলেশনে ফার্স্ট হতে হবে, কিছু করার নাই। তাহলে 8/21 অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, আর এখানে তো ব্রেকডাউন দেওয়াই আছে, তোমরা চাইলে স্লাইড থেকেও পরে দেখে নিতে পারবা। অলরাইট, সো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল, অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম সবাইকে।